সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আচ্ছা, একটা কথা বলুন তো, ইংরেজি গ্রামারে ভালো করতে হলে কি গাদা গাদা নিয়ম মুখস্থ করতে হয়? একদমই না। মুখস্থ বিদ্যা দিয়ে হয়তো সাময়িক কাজ চলে, কিন্তু প্রকৃত দক্ষতা অর্জন করতে হলে ভাষার আসল আর্কিটেকচার বা কাঠামোটা বুঝতে হয়। আর আজ আমরা ঠিক সেই কাজটাই করব। আমি তো এই নিয়মগুলোর পেছনের আসল লজিকটা ডিকোড করার জন্য একদম রেডি। দারুণ! তাহলে চলুন ঝটপট দেখে নিই আমাদের আজকের ব্লুপ্রিন্ট। মূলত এই 4টে ধাপে আমরা পুরো বিষয়টা আয়ত্ত করব। শব্দের ফাংশন, নাউনের প্রকারভেদ, উচ্চারণের নিয়ম আর প্লুরাল বা বহুবচনের বিবর্তন। শুরু করছি আমাদের প্রথম পর্ব দিয়ে। বাক্যে ব্যবহারই নির্ধারণ করে শব্দের রূপ। আচ্ছা, একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এই যে দুটো খুব পরিচিত শব্দ, ফাস্ট এবং লাইট, এগুলো আসলে কোন পার্ট অফ স্পিচ? প্রথম দেখায় কি মনে হয়? কিউরিয়াস স্টুডেন্ট। সাধারণত তো মনে হয় ফাস্ট একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, আর লাইট হচ্ছে একটা নাউন। এটা তো বেশ সহজ। ঠিক এই জায়গাটাতেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা প্রথম ফাঁদে পা দেই। কোনো শব্দরই যে একটা ফিক্সড পরিচয় থাকে না, চলুন সেটা একটু গভীরে গিয়ে দেখি। ধরুন একটা সুইস আর্মি নাইফের কথা। কাজের ওপর ভিত্তি করে সেটা যেমন রূপ বদলায়, ফাস্ট শব্দটা ঠিক তেমনই। হি হ্যাজ আ ফাস্ট কার, এখানে ফাস্ট কিন্তু অ্যাডজেক্টিভ। আবার হি ফাস্টস অন মানডেজ বাক্যে সেটা হয়ে যাচ্ছে ভার্ব। অন্যদিকে হি ড্রাইভস ফাস্ট বললে সেটা অ্যাডভার্ব। বাহ, এটা তো একটা দারুণ আহা মোমেন্ট। মানে শব্দটা নিজে কি, তার চেয়ে বড় কথা হলো সে বাক্যে বসে কি কাজ করছে। একদম পয়েন্টে হিট করেছেন। বাক্যে সে কী দায়িত্ব পালন করছে সেটাই তার আসল পরিচয়। এবার লাইট শব্দটার দিকেই তাকান। একই ফাংশনাল লজিক। হ্যাঁ, এখানে লাইট দ্য ল্যাম্প বলতে কাজ বোঝাচ্ছে, তাই এটা ভার্ব। আবার দ্য লাইট ইজ ব্রাইট বাক্যে এটা নাউন। আর শেষে পালকের মতো হালকা বা লাইট অ্যাজ আ ফেদার বোঝাতে এটা পরিষ্কার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। চমৎকার! সুতরাং আমরা বুঝে গেলাম যে একটা শব্দের ফাংশন বা কাজই তার ফর্ম বা রূপকে নিয়ন্ত্রণ করে। তো বাক্যের বেসিক ফাংশন বোঝার পর এবার আমরা চলে যাব বাক্যের একদম ফাউন্ডেশনে, নাউন বা বিশেষ্যের শ্রেণীবিভাগ। স্ট্র্যাটেজিক মেন্টর, নাউন মানে নাম, এটা আমরা সবাই জানি, কিন্তু পরীক্ষায় দ্রুত শনাক্ত করার জন্য এদের এই 5টি প্রধান ভাগে ভাগ করা হয়: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্র্যাক্ট। আচ্ছা, এই 5টা ভাগের মধ্যে সবচেয়ে ট্রিকি বা কনফিউজিং কোনগুলো? কোথায় প্যাঁচটা বেশি লাগে? খুব ভালো একটা প্রশ্ন। সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয় কালেকটিভ আর অ্যাবস্ট্র্যাক্ট নাউনের মধ্যে। কালেকটিভ নাউন হলো দৃশ্যমান কোনো দল বা সমষ্টি, যেমন ধরুন টিম বা জুরি। অন্যদিকে অ্যাবস্ট্র্যাক্ট নাউন হলো এমন কিছু গুণ বা অবস্থা যা আমরা ছুঁতে পারি না, যেমন অনেস্টি বা কাইন্ডনেস। সোজা কথায়, একটা হলো মূর্ত গোষ্ঠী আর অন্যটা বিমূর্ত গুণ। এবার আমরা এমন একটা টপিকে ঢুকব যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আক্ষরিক অর্থেই একটা বিশাল ফাঁদ, আর তা হল ডিটারমিনার বা আর্টিকেলের ব্যবহার। বাপরে, এই সতর্ক বার্তা দেখে তো মনে হচ্ছে বিষয়টা সত্যিই খুব সিরিয়াস। কি সেই গোপন ফাঁদ? ফাঁদটা হলো বানানের উপর অন্ধবিশ্বাস। ক্যান্ডিডেটরা প্রায়ই এখানে নম্বর হারায়, কারণ তারা শব্দটা কিভাবে উচ্চারিত হয় তার চেয়ে শব্দটার বানান কি সেটার উপর বেশি নির্ভর করে ফেলে। এটা একদম মাথার মধ্যে গেঁথে নিন। এ এবং অ্যান ব্যবহারের গোল্ডেন রুলটা পুরোপুরিভাবে নির্ভর করে উচ্চারণের উপর, প্রথম অক্ষরের উপর নয়। তাই নিয়ম হল পরীক্ষার হলে শব্দটা সর্বদা মনে মনে একবার উচ্চারণ করে নেওয়া। ও আচ্ছা, এই ছকটা দেখে তো পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। স্ট্র্যাটেজিক মেন্টর। ঠিক তাই। খেয়াল করুন, অনেস্ট এবং আওয়ার শব্দ দুটো কনসোনেন্ট এইচ দিয়ে শুরু হলেও উচ্চারণের সময় এইচ কিন্তু সাইলেন্ট থাকছে, সাউন্ড আসছে ভাওয়েলের, তাই এদের আগে অ্যান বসে। আবার ইউনিভার্সিটি বা ইউরোপিয়ান শব্দগুলো ভাওয়েল দিয়ে শুরু হলেও এদের উচ্চারণ ইউ এর মতো হয়, তাই এদের আগে বসাতে হয় এ। উচ্চারণের এই ধ্বনিটাই হলো আসল গেম চেঞ্জার। আমরা আজকের আলোচনার একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি, কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, অর্থাৎ বহুবচনের বিবর্তনের সেই নিয়মগুলো এখন আমরা দেখব। এই নিয়মগুলো তো বেশ চেনা লাগছে, ক্রমান্বয়ে সাজানো থাকায় বুঝতে বেশ সুবিধাই হচ্ছে। হ্যাঁ, প্রথম দিকের ধাপগুলো বেশ স্বস্তিদায়ক। সাধারণ এস যুক্ত করা থেকে শুরু করে একটু একটু করে জটিল সাফিক্স পরিবর্তনের দিকে এই বিবর্তনটা ঘটে। এগুলো আমাদের মোটামুটি সবারই জানা। কিন্তু আসল টেস্ট টেকিং হার্ডেল বা বড় বাধাটা লুকিয়ে আছে এই প্রাচীন বিদেশি বহুবচনগুলোর ক্ষেত্রে। লক্ষ্য করলে দেখবেন গ্রিক এবং ল্যাটিন শব্দগুলোতে একটা প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য প্যাটার্ন রয়েছে, যেমন অ্যানালিসিস বা ক্রাইসিসের মতো আইএসের শেষ হওয়া শব্দগুলো বহুবচনে গিয়ে ইএস হয়ে যায়। বুঝলাম। তার মানে এই প্যাটার্নগুলো একবার ধরে ফেলতে পারলে পরীক্ষার সবচেয়ে কঠিন প্রশ্নগুলোতেও কেল্লাফতে একদম 100-তে 100।
এই নির্দিষ্ট সাফিক্স বা প্রত্যয়ের প্যাটার্নগুলো চিনতে পারাই হলো পরীক্ষার্থীদের সবচেয়ে বড় হাতিয়ার। কঠিন প্রশ্নের জট খুলতে এটাই মাস্টার কি। আমাদের আজকের আলোচনা প্রায় শেষ, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের সবার জন্য একটা ব্রেন টিজার। এতক্ষণ তো অনেক নিয়ম দেখলাম, এবার বলুন তো নিউজ শব্দটাকে কিভাবে ক্লাসিফাই করা যায়? শব্দটার শেষে এস আছে ঠিকই, কিন্তু এটা কি সত্যিই বহুবচন? এই প্রশ্নটার উত্তর খোঁজার মাধ্যমে আপনাদের অর্জিত জ্ঞানটা ঝালিয়ে নেওয়ার একটা দারুণ সুযোগ রইল। সবাই ভালো থাকবেন এবং শেখার এই ধারাটা এভাবেই চলতে থাকুক।